আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুখে আছো। আজকে আমরা পড়ব রাইবোজোম নিয়ে। রাইবোজোম টপিকটা আমরা আবুল হাসান স্যারের বোটানি বই থেকে পড়ব। এর আগেও তোমরা হয়তো খেয়াল করেছো আমি রাইবোজোমের একটা ক্লাস নিয়েছি। ওই ক্লাসে আমি রাইবোজোমের 70s 80s বলতে আসলে কি বুঝায়, এই যে এস যেটাকে ভেদভার্ক ইউনিট বলে সেটার মিনিংটা আসলে কি, ওটা আমি ফিজিক্সের সাহায্যে ব্যাখ্যা করে দিয়েছি। আমার মনে হয় যারা অনুসন্ধিৎসু স্টুডেন্ট আছো, জ্ঞান পিপাসু স্টুডেন্ট আছো, তাদের জন্য ওটা একটা মাস্ট ভিউ একটা ক্লাস, অবশ্যই মাস্ট ওয়াচ একটা ক্লাস, অবশ্যই দেখা উচিত। তো আজকে আমি আবুল হাসান স্যারের বই থেকে যে টপিককে ভাগ করছে রাইবোজোমটা, সেই রাইবোজোম সেই টপিক অনুযায়ী পড়াবো, বুঝিয়ে বুঝিয়ে। অবশ্যই বইয়ের লাইন পড়িয়ে শোনানো আমার কাজ না। বইয়ের দুইটা লাইনের ভিতরে অন্য কি কি লাইন যুক্ত করলে পড়াটা বোধগম্য হয়ে ওঠে, আনন্দদায়ক হয়ে ওঠে, সেটা দেখানোই আমার কাজ হবে ইনশাল্লাহ। তো দেখো এখানে রাইবোজোমের আবিষ্কার, প্রকারভেদ, আকৃতি, রাসায়নিক গঠন, উৎপত্তি এবং কাজ, এই কয়টা সাব টপিকে রাইবোজোম টপিকটাকে ভাগ করা হয়েছে। তো আমরা এইভাবেই ধরে ধরে আগানোর চেষ্টা করব। তো এই যে রাইবোজোম আছে, রাইবোজোমের ব্যাপারে সবার আগে যে কথাটা বলতে হবে, রাইবোজোম হচ্ছে কোষের আবশ্যক অঙ্গাণু। একটা কোষ, সেটা হোক প্রাককেন্দ্রিক কোষ, সেটা হোক সুকেন্দ্রিক কোষ, তার ভিতর অবশ্যই রাইবোজোম থাকতে হবে। পৃথিবীতে এমন কোনো কোষ নেই যেটা রাইবোজোম ছাড়া। আমি যখন ক্লাসে জিজ্ঞেস করি যে বলতো বাবুরা কোষের আবশ্যক অঙ্গাণু কি, অফলাইন ক্লাসগুলোতে আমাকে তখন সেখানে প্রায় 2/3 স্টুডেন্ট, ধরো 70% স্টুডেন্ট উত্তর দেয় নিউক্লিয়াস। বাট আমরা কিছুদিন পরে নিউক্লিয়াসের ক্লাস রেকর্ড করব, তখন দেখা যাবে কোষে এমন পৃথিবীতে অনেক কোষ আছে যেগুলো নিউক্লিয়াস ছাড়া তারা দিব্যি কোষের মতো বেঁচে আছে। কোষের আবশ্যক অঙ্গাণু যেটা, সেটা হচ্ছে আসলে রাইবোজোম। পৃথিবীর প্রতিটা কোষের ভেতর রাইবোজোম থাকে এবং রাইবোজোমকে এছাড়াও বলা হয় প্রোটিন তৈরির ফ্যাক্টরি। আমাদের কোষে যত রকম প্রোটিন তৈরি হয় সবগুলোই কিন্তু রাইবোজোমের অবদান আছে এবং রাইবোজোমই আসলে ওটা তৈরি করে মেইনলি। পরে হয়তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গোলজি বডি সেগুলোকে প্রসেস করে, অ্যাসেম্বল করে, বাট তৈরি করার ফ্যাক্টরি, কাঁচামাল থেকে তৈরি করে কিন্তু রাইবোজোম, অলওয়েজ রাইবোজোম। তো যেটা বলছিলাম যে রাইবোজোম কেন কোষের আবশ্যক অঙ্গাণু, ক্লাসটা হয়তো একটু লম্বা হতে পারে, ধরে ধরে বুঝিয়ে দিব সবগুলা। দেখো আমরা পড়ছিলাম না আরবিসি, আরবিসির ফুল ফর্ম কি তোমরা বলো তো, দুটো অপশন দেই। একটা হচ্ছে রেড ব্লাড সেল, আরেকটা দিলাম রেড ব্লাড কর্পাসেল। তোমরা যদি সেলের পক্ষে থাকো অপশনে কমেন্টে সেল লিখো, আর কর্পাসেলের পক্ষে থাকলে অ্যান্সারে কর্পাসেল লিখো। তোমাদের আমি 10 সেকেন্ড সময় দিলাম। তো যারা রেড ব্লাড কর্পাসেল লিখেছো তারা সঠিক, যারা রেড ব্লাড সেল লিখেছো তারা তারাও বেঠিক নও, অর্থাৎ তারাও সঠিক। আরবিসির ফুল ফর্ম কিন্তু দুটোই হতে পারে। কারণ কেন, আমরা জানি আরবিসি 120 দিন বাঁচে। তো আরবিসি যখন তৈরি হয় বোন ম্যারোর ভিতরে, তখন আরবিসির ভিতরে নিউক্লিয়াস থাকে, রাইবোজোম থাকে আর হিমোগ্লোবিন থাকে। এটা হচ্ছে হিমোগ্লোবিন। এই তিনটে উপাদান আরবিসির ভেতর থাকে, নিউক্লিয়াস, রাইবোজোম আর হিমোগ্লোবিন। এটাও বোন ম্যারোতে আছে এভাবে। এই আরবিসি যখন বের হয়ে আসে বোন ম্যারো থেকে, আরবিসি কিন্তু সাইজে কিছুটা বড়, তাই বোন ম্যারোর ছোট ছোট ছিদ্র দিয়ে বের হওয়ার জন্য ওকে একটু চেপে আসতে হয়, ছোট হয়ে আসতে হয়। এই ছোট হয়ে আসার জন্য সে তার নিউক্লিয়াসটাকে ফেলে দেয়, তার ভিতর থাকে রাইবোজোম আর হিমোগ্লোবিন। এইভাবে সে রক্তের মধ্যে আসলো, আমাদের শরীরে রক্তে আসলো। এতক্ষণ ছিল বোন ম্যারোতে, এখন চলে আসছে রক্তনলীতে। এবার এই আরবিসিটা 120 দিন বাঁচবে, তাই না? তারপর প্লীহা বা স্প্লিন, আমাদের পাকস্থলীর উপর একটা অঙ্গ আছে, সেখানে গিয়ে মারা যাবে। তো আরবিসি রক্তে আসার 2 দিন পর একটা ঘটনা ঘটে। কি হয়, দেখা যায় আরবিসির ভিতরে তো নিউক্লিয়াস আগেই নাই হয়ে গেছে, বোন মেরো থেকে বের হওয়ার সময় তার নিউক্লিয়াসটা কাটা পড়ছে। এবার রক্তে আসার 2 দিন পর দেখা যায় তার হিমোগ্লোবিনটাও আস্তে আস্তে নষ্ট হয়ে, হিমোগ্লোবিনটা তার মধ্যে টিকে আছে, তার রাইবোজোমটাও আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে।
অর্থাৎ দেখো, সে যখন বোন ম্যারোতে তৈরি হলো, তার ভিতর নিউক্লিয়াস ছিল, রাইবোজোম ছিল, হিমোগ্লোবিনও ছিল। রক্তে আসার পর রাইবোজোম আর হিমোগ্লোবিন ছিল। এখন আরবিসি কিন্তু হিমোগ্লোবিন নতুন করে আর তৈরি করতে হয় না। যেই হিমোগ্লোবিন নিয়ে সে জন্ম নিয়েছে, সেই হিমোগ্লোবিন নিয়েই সে মারা যাবে। এক ফোঁটা নতুন করে হিমোগ্লোবিন তাকে তৈরি করতে হয় না। এখন হিমোগ্লোবিন যেহেতু একটা প্রোটিন, আর প্রোটিন তৈরি করে রাইবোজোম, তো যেহেতু আরবিসি কে প্রোটিন তৈরি করতে হয় না, তাই আরবিসির ভিতর কোনো রাইবোজোমের দরকার নেই। এই রাইবোজোমটা আস্তে করে নষ্ট হয়ে যায়। এখন যখন তার ভিতরে রাইবোজোম নষ্ট হয়ে গেছে, তখন তার নাম হবে রেড ব্লাড কর্পাসেল। বাট যতক্ষণ তার ভিতরে আরবিসি ছিল, তার নাম হয় রেড ব্লাড সেল। বোঝা গেছে ব্যাপারটা? রক্তে আরবিসি 120 দিন বাঁচে এভারেজে, বাট রক্তে আসার 2 দিনের মধ্যে তার আরবিসি নষ্ট হয়ে যায়। আরবিসি নষ্ট হওয়ার পর তাকে আর সেল বলা যায় না, তখন তাকে বলা হয় কর্পাসেল। আশা করি এই এক্সাম্পলটা যারা বুঝতে পারছো, তাদের মাথায় সেট হয়ে গেছে যে আরবিসি বা রাইবোজোম আসলে কেন এত গুরুত্বপূর্ণ। সেল মানে কোষ, কর্পাসেল মানে কণিকা। তো জাস্ট যদি রাইবোজোম হারায় ফেলে, ওকে আর সেলই বলা যাচ্ছে না, ওকে জাস্ট একটা কণিকা বলা হচ্ছে। এখন আমি একটু আমার সিকোয়েন্সে পড়াতে ভালোবাসি। আমি শুরু করব রাইবোজোমের উৎপত্তি দিয়ে। আমরা জানি রাইবোজোমকে কিন্তু সুকেন্দ্রিক কোষে পাওয়া যায়, আবার রাইবোজোমকে প্রাককেন্দ্রিক কোষেও পাওয়া যায়। তো সুকেন্দ্রিক কোষের যে রাইবোজোম আছে, সেই রাইবোজোমটা হয় 80S, আর প্রাককেন্দ্রিক কোষের রাইবোজোম হয় 70S। এখন এই রাইবোজোম মানে আসলে কি? আমরা যে রাইবোজোম লিখি, রাইবোজোম বলতে রাইবোজোমের ভিতর দুইটা জিনিস আছে। একটা হচ্ছে প্রোটিন, বিভিন্ন রকম প্রোটিন, আর একটা হচ্ছে আরএনএ। আমাদের শরীরে যে পরিমাণ আরএনএ আছে, তার 80 ভাগ আরএনএ হয়ে থাকে। আরএনএ মানে বোঝায় রাইবোজোমাল আরএনএ। অর্থাৎ তুমি যদি রাইবোজোম তৈরি করতে চাও, তোমার প্রোটিন দরকার এবং আরএনএ দরকার। তো আসলে আমরা দেখি এগুলো কিভাবে তৈরি হয়ে আসতেছে। আমরা জানি, এই মনে করো কোষের নিউক্লিয়াস, হ্যাঁ, এই পুরোটা হচ্ছে কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস। তো দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে আছে সাইটোপ্লাজম। এখন আমাদের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে এরকম একটা সুতা থাকে, যেই সুতার নাম হচ্ছে ক্রোমাটিন। এই ক্রোমাটিন নামক সুতার একটা পোর্শন হচ্ছে নিউক্লিওলাস। কি নাম? নিউক্লিওলাস। বলো সবাই আমার সাথে, লিখে দিই নামটা এখানে, নিউক্লিওলাস। নিউক্লিওলাস। তো এই যে নিউক্লিওলাস, তোমরা নিউক্লিওলাসকে নিয়ে অনেক গীত গেয়েছো, বলেছো এটা হচ্ছে কোষের কি বলে, গোলাকার রঞ্জিত বস্তু, হ্যান ত্যান অমুক তমুক। নিউক্লিওলাস আসলে কি, এই ব্যাপারটা আমি তোমাদের সাথে প্রথমে প্রাকেন্দ্রিক এবং সুকেন্দ্রিক কোষের যে পার্থক্য, সেখানে আলোচনা করেছি। সামনে ইনশাল্লাহ নিউক্লিয়াসের ক্লাসেও আলোচনা করব। এখন একটু বলি, বারবার বলার চেষ্টা করি, বারবার বললে কঠিন জিনিসটা সহজ হয়ে যায় একটা পর্যায়ে গিয়ে। আমরা জানি যে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়, তাই না? ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়। এখন আরএনএ তো অনেক রকম আছে, যেমন একটা হচ্ছে আরআরএনএ, এরপর আছে টিআরএনএ, এরপর হচ্ছে তোমার এমআরএনএ, হ্যাঁ, এরকম অনেক আরএনএ কিন্তু আছে। এখন এই যে ডিএনএটা দেখতেছে ভিতরে সুতাটা, এই সুতার বিভিন্ন অংশই কিন্তু বিভিন্ন রকম আরএনএ তৈরি করে। কেউ টিআরএনএ তৈরি করে, কেউ এমআরএনএ তৈরি করে, কেউ আরআরএনএ তৈরি করে। তো কথা হচ্ছে, ডিএনএ এর যে অংশটা আরআরএনএ তৈরি করে, কাকে তৈরি করে? আরআরএনএ তৈরি করে। ডিএনএ এর যে অংশটা আরআরএনএ তৈরি করে, তাকেই বলা হয় নিউক্লিওলাস। তাহলে দেখো, রাইবোজোম তৈরির একটা কাঁচামাল আমরা পেয়ে গেছি, আরআরএনএ। এটা কোন জায়গা থেকে আসে? নিউক্লিওলাস থেকে আসে। নিউক্লিওলাস থেকে আসে হচ্ছে আরআরএনএ। এছাড়াও আমাদের প্রোটিন দরকার। এখন নিউক্লিয়াসের ভেতর তো প্রোটিন তৈরি হয় না, তাহলে প্রোটিন কই পাবো? প্রোটিন তো ভাই আমাদের সাইটোপ্লাজমেই বহু প্রোটিন আছে, নাকি নাই? আছে না? সাইটোপ্লাজমেই অনেক হাজার হাজার রকমের প্রোটিন আছে। তো ঘটনা হচ্ছে কি,
আমাদের নিউক্লিয়াসে এরকম ছিদ্র থাকে না, যেগুলোকে বলা হয় নিউক্লিয়ার পোর? আছে তো, এরকম ছিদ্র আছে না, নিউক্লিয়ার পোর বলে। তো এই যে রাইবোজোমে যে প্রোটিনগুলা, সরি, সাইটোপ্লাজমে যে প্রোটিনগুলা ছিল, তারা এই নিউক্লিয়ার পোরের সাহায্যে নিউক্লিয়াসের ভিতরে প্রবেশ করে। যে প্রোটিন কিন্তু ভেতরে প্রবেশ করলো। আর নিউক্লিওলাস ও কিন্তু আগে থেকেই আর আরএনএ তৈরি করে রেখেছে, এটা মনে করো আর আরএনএ। তাহলে দেখো, সাইটোপ্লাজম থেকে সুন্দর মতো প্রোটিনগুলা নিউক্লিয়াসের ভিতর ঢুকেছে, আর সেইখানে নিউক্লিওলাস অঞ্চলটা আগে থেকেই আর আরএনএ তৈরি করে দিয়েছে। বুঝা গেছে? এখন কি হবে? এখন হবে অ্যাসেম্বল, মানে যোগ করে দেওয়া। অর্থাৎ এই যে প্রোটিনগুলো আছে, এই প্রোটিনগুলোর সাথে যুক্ত হয়ে যাবে আর আরএনএ। এত সিম্পলি না, ব্যাপারটা একটু জটিল। কিভাবে যুক্ত হয় তোমরা যদি অনেক উচ্চতর ক্লাসে গেলে জানতে পারবে, যে একটা সুন্দর প্যাটার্নে প্রোটিন এবং আর আরএনএ একসাথে যুক্ত হয়। যখনই প্রোটিন এবং আর আরএনএ একসাথে যুক্ত হয়ে গেছে, তখনই তৈরি হয়ে যাবে রাইবোজোম। এবং সেই রাইবোজোমটা আবার এই নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে, সরি, নিউক্লিয়ার পোর্ট দিয়ে বেরিয়ে বাইরে চলে আসবে। ঘটনাটা কি ক্লিয়ার? তাহলে আমি আরেকবার বলি, আমাদের রাইবোজোম তৈরি করতে দরকার প্রোটিন আর আরএনএ। প্রোটিন সাইটোপ্লাজমে অনেক আছে, সেই প্রোটিন সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতরে ঢুকবে। আবার নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিওলাস অঞ্চলটা আছে, সেই নিউক্লিওলাস অঞ্চলটা আর আরএনএ তৈরি করে রাখছে। এবার এই প্রোটিনের সাথে আর আরএনএ যখন যুক্ত হয়ে যাবে, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের রাইবোজোম। সেই রাইবোজোম এবার নিউক্লিয়ার পোর্ট দিয়ে বের হয়ে আবার সাইটোপ্লাজমে চলে আসবে। তার মানে দেখো, আমরা প্রোটিন পাচ্ছি সাইটোপ্লাজম থেকে, আর আরএনএ পাচ্ছি নিউক্লিওলাস থেকে। এজন্য বলা হয় নিউক্লিওলাসে রাইবোজোম তৈরি হয়। আমরা সবাই বলি না, রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরির কারখানা। প্রশ্ন হতে পারে, রাইবোজোম তৈরির কারখানা কোনটা? রাইবোজোম তৈরির কারখানা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাসের ভিতরে ভাইয়া রাইবোজোম তৈরি হয়। ওকে, এখন তোমাদের কোয়েশ্চেন আছে আমি জানি। হ্যাঁ, আমি চাই রেকর্ডেড ক্লাসগুলোকে লাইভ ক্লাসের চেয়েও বেশি এফেক্টিভ করতে, বিকজ 6-7 বছর পড়াতে পড়াতে আমি জানি স্টুডেন্টরা কি কোয়েশ্চেন করতে পারে। তোমার মাথায় যে কোয়েশ্চেন আসবে না সেটাও আমি জানি, যেটা আসবে সেটাও আমি জানি। তোমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে, দেখো তোমরা আমার কথার সাথে মিল পাও কিনা, যে ভাইয়া আপনি যে বললেন রাইবোজোম কোষের আবশ্যক অঙ্গাণু, রাইবোজোম কিন্তু নিউক্লিয়াস তৈরি করে, নিউক্লিওলাস তৈরি করে। তাহলে যদি কোষের মধ্যে রাইবোজোম থাকতে হয়, নিউক্লিওলাসও থাকতে হবে, তার মানে নিউক্লিয়াস থাকতে হবে, তাই না? ভালো কোয়েশ্চেন কিন্তু। অ্যান্সার হচ্ছে যে না ভাইয়া, রাইবোজোম রাখার জন্য নিউক্লিওলাস রাখার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? মনে করো একটা কোষের মধ্যে রাইবোজোম গুলা আছে, সাইটোপ্লাজমের মধ্যে। সেই রাইবোজোম গুলা সেই কোষের মাতৃকোষে যে নিউক্লিয়াস ছিল তারা তৈরি করছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? ও নিজে তৈরি করে না এই রাইবোজোম গুলা, ওর বাপের কাছ থেকে সেটা ওর কাছে আসছে। বুঝা গেছে ব্যাপারটা? অর্থাৎ দেখো, আমি একটু সিম্পলি বুঝাই। এই মনে করো একটা কোষ, এখানে নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াস থেকে রাইবোজোম তৈরি হয়েছে, অনেকগুলা রাইবোজোম তৈরি হয়েছে। এবার এইখান থেকে যে কোষগুলো ধাপে ধাপে তৈরি হবে, মনে করো সেই সব কোষে নিউক্লিয়াস নাই, কিন্তু এই কোষের মাতৃকোষে নিউক্লিয়াস রাইবোজোম ছিল না, সেই রাইবোজোম গুলো এবার ভাগাভাগি হয়ে যাবে, অর্ধেক এই কোষে অর্ধেক ওই কোষে চলে যাবে। তাহলে খেয়াল করো, এই কোষের মধ্যে রাইবোজোম কিন্তু আছে, সেই রাইবোজোম গুলো তার মাতৃকোষ থেকে আসছে, বাট নিউক্লিয়াসটা আসতে পারে নাই। যার ফলে দেখো, এই অপত্য কোষগুলোতে রাইবোজোম ঠিকই ঠিকই আছে, তাই ওদেরকে আমরা কোষও বলছি, বাট ওর ভিতরে কোনো নিউক্লিয়াস বা নিউক্লিওলাস কিছুই নাই। এটা হচ্ছে তোমাদের প্রথম কোশ্চেন, অ্যান্সার করে দিলাম। এবার তোমাদের সেকেন্ড কোশ্চেন হতে পারে, আরো বুদ্ধিদীপ্ত স্টুডেন্ট যারা আছো, অনেক ঘাটাঘাটি করে লেখাপড়া করো, তারা নেক্সট কোশ্চেন করবে এটা, যে ভাইয়া রাইবোজোম তৈরি করতে প্রোটিন দরকার আর আরএনএ দরকার। এখন প্রোটিন তো সাইটোপ্লাজমে আছে, ভালো কথা ভাইয়া। আর আরএনএ আপনি বলতেছেন নিউক্লিওলাস থেকে তৈরি হবে, মানলাম আপনার কথা, বিশ্বাস করলাম। কিন্তু ভাই আমাকে বলেন, প্রাককেন্দ্রিক যে কোষ, প্রাককেন্দ্রিক কোষে তো ভাইয়া নিউক্লিওলাস নাই। আপনি তো শিখাইছেন, আপনি যখন প্রাককেন্দ্রিক আর সুকেন্দ্রিক কোষের পার্থক্য বলছেন, আপনি শিখাইছেন
যে প্রাককেন্দ্রিক কোষে নিউক্লিওলাস থাকে না, তাহলে ভাইয়া প্রাককেন্দ্রিক কোষের বেলায় আরআরএনএটা কোথা থেকে আসে? তো হ্যাঁ ভাইয়া, আমি আমার কথা এখনো অনড় আছি। প্রাককেন্দ্রিক কোষে কিন্তু নিউক্লিওলাস থাকে না। কিন্তু প্রাককেন্দ্রিক কোষে তো ভাইয়া ডিএনএ আছে, তাই না? প্রাককেন্দ্রিক কোষে ডিএনএ আছে তো, এটুক তো আমি বলছি, ডিএনএ আছে না? এই যে প্রাককেন্দ্রিক কোষে ডিএনএ আছে, এই ডিএনএ এর একটা অংশের নাম হচ্ছে আরআরএন অপেরন। আরআরএন অপেরন, এই আরআরএন অপেরন থেকে আরআরএনএ তৈরি হয়। তোমরা শিখবে সামনে, অপেরন টপিকটা আমাদের সিলেবাসে সেভাবে নাই। বইয়ে আমি বেশ কয়েক জায়গায়, 3-4 জায়গায় প্রথম অধ্যায় অপেরন নামটা দেখেছি, বাট অপেরন কি বা এর ব্যাপারে আলাদা কোনো টপিক নেই। আমি আশা করি একটা ক্লাস নিয়ে দিব তোমাদের অপেরনের জন্য। তো প্রাককেন্দ্রিক কোষে জিনগুলো কিন্তু অপেরন হিসেবে কাজ করে। তো এই যে প্রাককেন্দ্রিক কোষের ডিএনএ আছে, সেই ডিএনএ তো একটা অপেরন থাকে যার নাম আরআরএন অপেরন, মানে রাইবোজোমাল আরএনএ অপেরন। ঠিক আছে? রাইবোজোমাল আরএনএ তৈরির জন্য যে জিনটা আছে তাকে বলা হয় রাইবোজোমাল আরএনএ অপেরন। তো প্রাককেন্দ্রিক কোষের বেলায় আরআরএন অপেরন থেকে, বা তোমরা সংক্ষেপে জাস্ট অপেরন বলতে পারো, যে প্রাককেন্দ্রিক কোষের বেলা একটা নির্দিষ্ট অপেরন থেকে আরআরএনএ তৈরি হয়, এবং সেই আরআরএনএ প্রোটিনটা সাইটোপ্লাজমে আছে, সেই সাইটোপ্লাজমের সাথে, প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাইবোজোম তৈরি করে। সেই রাইবোজোম হচ্ছে 70S রাইবোজোম। তাহলে ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? সবাই রাইবোজোমের উৎপত্তির ব্যাপারে আমি অনেক সময় নিয়ে বলে ফেলছি আসলে। তাহলে আমাদের রাইবোজোমের উৎপত্তি এবং গঠন শেষ, যে রাইবোজোম কি দিয়ে গঠিত হয়, আর রাইবোজোম তোমার কি বলে কোথায় তৈরি হয়। এবং এটা আশা করি সবাই জানো যে 80S মানে হচ্ছে 60S প্লাস 40S, আর 70S মানে হচ্ছে 50S প্লাস 30S। এবং সেগুলো নিয়ে বহু প্যাচাল আমি আগের ক্লাসটাতেই পারছি, এখন আর দরকার নেই। আচ্ছা, আবিষ্কার বলছে, আবিষ্কার করছেন আলবার্ট ক্লড নামে একজন বিজ্ঞানী। তোমরা এইটুক জানলেই চলবে, তিনি রাইবোজোম আবিষ্কার করছেন। আচ্ছা, রাইবোজোমের ভৌত গঠন। তো রাইবোজোমের ভৌত গঠনটা একটু আমি দেখাই, যে রাইবোজোমটা কিভাবে গঠিত, গঠনটা দেখাই। উৎপত্তি দেখালাম, এবার গঠন। রাইবোজোমকে আমি যদি বিশ্লেষণ করি, রাইবোজোমের ভিতরে 3টা সাইট পাওয়া যায়। একটা হচ্ছে ই সাইট, একটা পি সাইট, একটা এ সাইট। ই পি এ। ই ফর এক্সিট সাইট, পি ফর পেপটাইড বন্ডিং সাইট, এ ফর অ্যাটাচমেন্ট সাইট। ঠিক আছে? এক্সিট সাইট, পেপটাইড বন্ডিং সাইট, অ্যাটাচমেন্ট সাইট, 3টা সাইট পাওয়া যায়। এই সাইটগুলোতে এখানে এসে টিআরএনএ যুক্ত হয়। কে যুক্ত হয়? টিআরএনএ। এই জায়গায় অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যামাইনো অ্যাসিডের বন্ডিং তৈরি হয়, যেটাকে আমরা পেপটাইড বন্ড বলি। আর এই জায়গা দিয়ে টিআরএনএ বের হয়ে যায়, এইখান দিয়ে ঢুকে এখানে কাজ করে, এইখান দিয়ে বের হয়ে যায়। কিভাবে করে সেটা আমরা ট্রান্সলেশনের ক্লাসে ডিটেইলস পড়বো, এখানে সময় নষ্ট করার দরকার নেই। আচ্ছা, এরপর একটা কথা বলছে পলিরাইবোজোম। পলিরাইবোজোম কি জিনিস? এটা ক বা খ নম্বরে আসতে পারে। আমরা জানি এই যে রাইবোজোম গুলো তৈরি হলো, তৈরি হওয়ার পর এরা যায় এমআরএনএ এর কাছে। এটা হচ্ছে এমআরএনএ। এমআরএনএ এর কাছে মনে করো তোমার রাইবোজোম গেছে। এমআরএনএ কিন্তু নিজের জায়গায় চুপচাপ দাঁড়ায় থাকে। রাইবোজোম এমআরএনএ যাওয়ার পর ওর উপর হাঁটতে থাকে, হেঁটে 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 প্রোটিন তৈরি করে। এই যে রাইবোজোমটা আছে না, এটা এভাবে হাঁটবে, হেঁটে 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 প্রোটিন তৈরি করবে। এখন মনে করো একটা রাইবোজোম এমআরএনএ এর কাছে গেছে, তারপর এখানে আরেকটা রাইবোজোম আসছে, আরেকটা রাইবোজোম আসছে, আরেকটা রাইবোজোম আসছে। অর্থাৎ দেখো, একটা লম্বা লম্বা এমআরএনএ এর উপর মনে করো 8-10টা রাইবোজোম এসে বসে আছে, এবং সবাই সেখানে হাঁটা চলা করতেছে। এমআরএনএ কিন্তু স্থির, বাট রাইবোজোম হাঁটা চলা করতেছে। রাইবোজোম হাঁটা চলা করতেছে একটা এমআরএনএ এর উপর। তাহলে দেখো, অনেকগুলা রাইবোজোম যদি এসে একটা এমআরএনএ এর উপর যুক্ত হয়, অনেককে আমরা বলি হচ্ছে পলি। পলি মানে অনেক। অনেকগুলা রাইবোজোম একটা এমআরএনএ এর মধ্যে থাকলে
জিনিসটাকে দেখতে অনেকটা পুতির মালার মতো লাগে। পুতির মালা দেখছো? পুতির মালা, আমার একটা মালা আছে, কই গেল মালাটা? আমার মালাটা কোথায়? আম্মু মোলা নিয়ে রেখে দিচ্ছে, করতে দেয় না। আমার একটা চেইন আছে, এটা নিয়ে কোথাও রেখে দিচ্ছে, বোধহয় লুকায় রাখছে। যাই হোক, ওরকম একটা পুতির মালা মনে করো তৈরি করছে। পুতির মালা, পুতির মালা, এই যে পুতির মালা একটা পাইছি বোধহয়, অনেকটা পুতির মালার মতো দেখো, এই যে এরকম। হ্যাঁ, এই মানের মধ্যে অনেকগুলা রাইবোজোম, হ্যাঁ, এগুলা এগুলা হচ্ছে রাইবোজোম মনে করো। তো এগুলো এসে যুক্ত হয়েছে মনে করো, তাহলে তৈরি হয়েছে কি পলিরাইবোজোম, এই গঠনটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা গঠন বুঝতে পারলাম, রাসায়নিক গঠন পড়ছি। যে ম্যাগনেসিয়াম আয়ন দরকার হয় রাইবোজোম তৈরিতে, এটা আবার লেখা আছে এখানে। এই রাইবোজোম, রাইবোজোম তৈরিতে কিন্তু ম্যাগনেসিয়াম আয়নের দরকার হয়, এটা মনে রাখো। ম্যাগনেসিয়াম আয়ন দরকার হয়, এটা মনে রাখো। এখন আমি শেষ টপিকে চলে আসি, রাইবোজোমের কাজ। রাইবোজোমের কাজ ভাই একটাই, সেটা হচ্ছে প্রোটিন তৈরি করা। রাইবোজোম প্রোটিন তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সহায়তায়। এইখানে বইয়ে আরো দুইটা কাজ লিখছে। একটা হচ্ছে গ্লুকোজের ফসফোরাইলেশন, গ্লুকোজ এর ফসফোরাইলেশন। আরেকটা হচ্ছে লিপিড এর বিপাক। এখন আমি কাজগুলো একটু ভেরিফাই করব। রাইবোজোম যে প্রোটিন তৈরি করে এটা ওয়েল ভেরিফাইড। শুনো ভাই, তোমরা কিন্তু পরীক্ষা আসলে এগুলোর উপরে অ্যান্সার করো, বাট আমি একটু তোমাদের, আমি জানি যে আমার অডিয়েন্স একটু ডিপ সিকার স্টুডেন্টরাই। এই যে দুইটা কাজ বইয়ে বলছে না, গ্লুকোজের ফসফোরাইলেশন, লিপিডের বিপাক রাইবোজোম করে। আমি মেডিকেল সায়েন্সের অনেক বই পড়ছি, সেলের উপরও বেশ কিছু বই পড়ছি, কোথাও এই কাজ দুটো আমি পাই নাই। আমি অনেক 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 ভেরিফাই করার চেষ্টা করছি, কোথাও কিন্তু এই দুইটা কাজ ভেরিফাইড না। এবং আমি কখনো আবুল হাসান স্যারের সাথে এগুলো নিয়ে কথা বলার সুযোগ হয় নাই আমার, যে স্যার এগুলো কেন লিখছেন, যে তিনি কোনো যুক্তি আমাকে দিবেন যে এইভাবে এইভাবে, এটাও আমি তার কাছ থেকেও পাই না। এবং আমি প্রচুর ঘাটাঘাটি করেও এই দুইটা কাজ রাইবোজোমে হয়, এর পক্ষে আমি কোনো যুক্তি, কোনো এভিডেন্স কোথাও পাই নাই। ঠিক আছে, তো তিনি হয়তো ব্যাপারটা এইভাবে বুঝাতে চাইছেন যে দেখো, গ্লুকোজের ফসফোরাইলেশনে এনজাইম লাগে, ফসফোরাইলেজ বা সামথিং এনজাইম লাগে না, ফসফোকাইনেজ, কি জানি, হেক্সাকাইনেজ এনজাইম লাগে, হেক্সাকাইনেজ। লিপিডের বিপাক, সেখানে তো অনেক এনজাইম লাগবে। তো এই যে এনজাইমগুলা, এনজাইমগুলো তো প্রোটিন জাতীয় পদার্থ, আর প্রোটিন মানে সেটা রাইবোজোমে তৈরি হয়। তাই তিনি হয়তো বলছেন যে গ্লুকোজের ফসফোরাইলেশনে এবং লিপিডের বিপাকে তার ভূমিকা আছে। বুঝতে পারছো ব্যাপারটা কিভাবে বলছে? ক্লিয়ার? এইভাবে হয়তো তিনি বোঝানোর চেষ্টা করছেন। এখন এইভাবে যদি এই দুইটা কাজকে তিনি অন্তর্ভুক্ত করেন, আমাদের বডির মধ্যে যত কাজ ঘটে সবগুলার নামই এখানে লেখা উচিত ছিল তাহলে। যে তিনি এটাও বলতেন যে গ্লুকোজের ফসফোরাইলেশন, লিপিডের বিপাক, অ্যাপোপ্টোসিস, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, সেন্ট্রিওল তৈরি করা, শুক্রাণুর লেস তৈরি করা, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করা, প্লাস্টিড তৈরি করা, হ্যাঁ, কোষ প্রাচীর তৈরি করা, সবই রাইবোজোমের কাজ। এটা তো বলা উচিত ছিল। কারণ আমি যে এই যে আবল তাবল অনেকগুলা কাজের নাম বললাম, সবগুলা কাজ করতেই কিন্তু এক বা একাধিক এনজাইমের দরকার হয়। আর সেই এনজাইমগুলো তো রাইবোজোমই তৈরি করছে ইনডিরেক্টলি। অতএব সব কাজের ক্রেডিট রাইবোজোমকেই দিয়ে দেওয়া উচিত। এই দুইটাকে যদি ক্রেডিট দেন, অন্যগুলোকে কেন দিবেন না? তাই এই দুটা আসলে না লেখাই উচিত ছিল। রাইবোজোমের একটাই কাজ, প্রোটিন তৈরি করা। এর বাইরে কোনো কাজ রাইবোজোম করে না। এটাই ইউনানিমাসলি ভেরিফাইড। ঠিক আছে, আচ্ছা। এরপর তো আর এখানে কিছু তেমন কিছু বলার মতো দেখতেছি না। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি সবাই যে রাইবোজোম হচ্ছে কোষের আবশ্যক অঙ্গাণু বা সার্বজনীন অঙ্গাণু। কোথায় কিভাবে থাকে, কিভাবে উৎপত্তি লাভ করে, কিভাবে গঠিত হয়, গাঠনিক অংশগুলো, পলিরাইবোজোম কি জিনিস এবং রাইবোজোমের কাজ। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। যারা এখনো সাবস্ক্রাইব করনি,
অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং একটু আমাকে এনকারেজ করো বিভিন্নভাবে লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে আবার।